প্যাশন, মিশন, প্রফেশন এবং ভকেশন যেই জায়গায় এসে একত্রিত হয়েছে সেই অংশটুকুর নাম হচ্ছে ইকিগাই। মূলত আমাদের জীবনে ইকিগাই নেই জন্যই আমরা আসলে এত বেশি অসুখী। আপনি যদি আপনার ইকিগাই খুঁজে পেতে চান তাহলে আপনাকে আজকে থেকে নিজের সাথে নিজের অন্তত 30 মিনিট করে সময় দিতে হবে। আজকের রকমারি নিবেদিত বইটকে আমি জাভেদ পারভেজ আবার একটা নতুন বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যেমনটা আমার টেবিলে দেখতে পাচ্ছেন, আজকের বইয়ের নাম হচ্ছে ইকিগাই। বইটা আসলে অনেক সময় অনেকে পড়তে গেলে বোরিং মনে করেন, কিন্তু আমার কাছে বইটা অনেক ভালো লাগে এবং এই বইয়ের ভেতর থেকে আমরা বেশ কিছু জিনিস আজকে শিখে ফেলবো, যেটা কিনা ইভেন আজকে থেকেও আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। শুরুতেই আমি একটু সংক্ষেপে বলে দিই যে আমরা আজকের আলোচনায় কোন কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিব। স্বাভাবিকভাবেই সব বইয়ের শুরুতেই আমরা লেখক এবং বইয়ের ব্যাপারে একটা হাই লেভেল রিভিউ দিই, সেটা থাকবে। এরপর আমরা কথা বলবো বইটার যে মূল কনসেপ্ট অর্থাৎ ইকিগাই আসলে কি, সেটা আমাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের কথার ভিতরে আসবে ফ্লো কনসেপ্ট, সেটা নিয়ে আমরা ডিটেল কথা বলবো। এছাড়াও আরো কিছু জাপানিজ কনসেপ্ট যেটা সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকতে আমাদেরকে সহায়তা করবে, সেই বিষয়গুলো আমরা কভার করব। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাই। এই বইটার নাম হচ্ছে ইকিগাই এবং আপনারা জানেন ইকিগাই একটা জাপানিজ শব্দ। ইকি শব্দের অর্থ হচ্ছে জীবন, আর গাই শব্দের অর্থ কতকটা উদ্দেশ্য, লক্ষ্য, মূল ব্যাপার এরকম কিছু বোঝায়। অর্থাৎ ইকিগাই শব্দ দুটোকে একসঙ্গে করলে দাঁড়ায় জীবনের লক্ষ্য বা জীবনের উদ্দেশ্য। লেখক বইয়ের ভিতরে বলেছেন, হোয়াই আই ওয়াক আপ ইন দ্য মর্নিং। আমি সকালবেলা কেন উঠি? সকালবেলা তো আমরা প্রতিদিনই উঠি, কিন্তু ওঠার জন্য আমি কি এক্সাইটেড বোধ করি? এই জায়গাতে আমি আপনাদেরকে একটা বিশেষ প্রশ্ন করব, যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন। আপনি যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন, আপনি কি একটা নতুন দিনের জন্য এক্সাইটেড বোধ করেন? আমি কিন্তু অনেক মানুষের সাথে মিশে দেখেছি, তারা প্রতিদিন সকালটাকে একটা এক্সাইটিং সকাল হিসেবে নেন না। সেই গদবাঁধা জীবন, অফিস, কাজ, ব্যবসা, সন্তান মানুষ করা, এইরকম ভাবে যখন আমরা জীবনকে দেখি, তখন আসলে আমরা জীবনের ইকিগাইটা হারিয়ে ফেলি। আর যখন আমরা প্রতিদিন সকালে উঠি একটা বড় উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, তখন আসলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়, দিনটা এক্সাইটিং হয় এবং আমরা জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য খুঁজে পাই। এক কথায় জীবনের ইকিগাই খুঁজে পাই। এই বইটির লেখক মূলত দুজন, হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সেস মিরায়েস। হেক্টর গার্সিয়া মূলত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি কিনা 2004 সালের দিকে কাজের সুবাদে জাপানে চলে যান এবং সেখানে গিয়ে তিনি ঘুরতে ঘুরতে একসময় জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে পৌঁছে যান। আপনারা হয়তো অনেকেই জানেন, ওকিনাওয়া দ্বীপপুঞ্জের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানকার মানুষরা অনেক দিন বাঁচেন। সাধারণত তাদের আয়ু হয় 100 বছরের উপরে। যদিও বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান এবং অনেক কিছুর উন্নতির সাথে সাথে আমাদের ওভারঅল অ্যাভারেজ এজ বেড়ে গেছে, তারপরও আজকে থেকে 10, 15, 20 বছর আগেই কিংবা তারও আগে থেকে অ্যাভারেজে 100 বছরের বেশি মানুষ পৃথিবীর কোনো অঞ্চলে যদি ডেনসিটিতে পাওয়া যায়, তাহলে সেটা জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে। এবং এটা নিয়ে বিভিন্ন সময় চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞানীদের একটা আকর্ষণের জায়গা ছিল এবং তারা বিভিন্ন রিসার্চ করছিলেন। হেক্টর গার্সিয়াও সেরকম একটা রিসার্চের অংশ হিসেবে ওকিনাওয়া দ্বীপে বারবার করে গেলেন। সেখানকার মানুষ, জীবনযাত্রা, তারা কিভাবে চলেন ফিরেন, কি খান, তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি, সেগুলো তিনি জানার এবং বোঝার চেষ্টা করলেন এবং অবশ্যই একটা বিশাল বড় জ্ঞান তিনি অর্জন করে ফেললেন। কিন্তু হেক্টর খুব ভালো লেখক ছিলেন না। সেজন্য তিনি খুঁজছিলেন যে একজন ভালো সাহিত্যিক, যিনি এইটাকে লেখার কলমের ভিতরে নিয়ে আসবেন, এবং এক পর্যায়ে ফ্রান্সিস মিরায়েসের সঙ্গে তার দেখা হয় এবং তারা দুজন মিলে বইটা লিখে ফেলেন। বইটা 2016 সালে মার্কেটে আসে। মজার বিষয়, অন্যান্য অনেক বিখ্যাত বই যেমন প্রথমত ইংরেজি ভাষায় আসে, এই বইটা কিন্তু সেভাবে আসেনি। এই বইটা মার্কেটে এসেছে স্প্যানিশ ভাষায় এবং তারপর ইংরেজি, আস্তে আস্তে প্রায় 60টি ভাষায় এটা অনুদিত হয়েছে। পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সেলার বুক এই ইকিগাই। চলুন আমরা আস্তে আস্তে জানতে শুরু করি ইকিগাই জিনিসটা আসলে কি এবং আমরা কিভাবে আমাদের জীবনে ইকিগাই খুঁজে পেতে পারি। ইকিগাই মূলত একটা কনসেপ্ট, যেখানে আমরা একসাথে আমাদের জীবনের অনেকগুলো পার্টকে পেয়ে যাই এবং সেগুলো একত্রিত হয়ে আলটিমেটলি আমরা জীবনে কি করতে চাই বা জীবনে কোথায় পৌঁছতে চাই সেটার একটা নির্দেশনা খুঁজে পাই। ইকিগাইয়ের চারটা আপনারা যদি দেখেন, তাহলে এখানে মূলত চারটা জিনিস খুঁজে পাবেন। সেগুলো সবই আমাদের সাথে রিলেটেড। কিছু কিছু কাজ থাকে যেগুলো করতে আমরা খুব ভালোবাসি।
অর্থাৎ টাকা পয়সার তোয়াক্কা না করে শখের বশে হলেও সেই কাজগুলো আমরা করতে পারি। দ্বিতীয় আরেক ধরনের কাজ আছে যে কাজগুলো আমরা ভালো পারি, অর্থাৎ আইদার আমরা মেধাবী অথবা আমরা দক্ষতা অর্জন করেছি ওই কাজগুলো পারার জন্য, এবং এই দক্ষতা এবং মেধার কারণে ওভার দ্য টাইম আমরা প্রমাণ করে ফেলেছি এই কাজগুলো আমরা ভালো পারি। এর পরের একটা বড় অংশ হচ্ছে পৃথিবী আপনার কাছে কি চায়, অর্থাৎ আমরা পৃথিবীতে বেঁচে থাকি, পৃথিবীর প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে এবং আমাদের কাজের মাধ্যমে পৃথিবীর সেই নিডকে আমরা পূরণ করতে পারি সেই কাজগুলো। আর চতুর্থ কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যেগুলো করার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ সব কাজ করলেই কিন্তু আমি তার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারি না, কিন্তু সেই সমস্ত কাজ আমাকে অর্থ দেয় যে কাজগুলো আসলে বাণিজ্যিকভাবে ভ্যালু জেনারেট করতে পারে এবং সেগুলো আরো অনেক মানুষের প্রবলেম সলভ করে, এবং সেই প্রবলেম সলিউশনের মাধ্যমে সেটা একটা বিজনেসের ওনার হিসেবে অথবা একজন চাকরিজীবী হিসেবে অথবা অন্য কোনো প্রফেশনের অংশ হিসেবে আমি অর্থ উপার্জন করতে পারি। আমরা যদি চার্টটা এবার একটু ভালো করে দেখি তাহলে আমরা পাই যে যে কাজগুলো আমরা করতে ভালোবাসি এবং যে কাজগুলো আমরা ভালো করতে পারি সেটার সংমিশ্রণে একটা অংশ তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে প্যাশন। আবার অন্য অংশের দিকে তাকালে আমরা দেখতে পারি যে যে কাজগুলো আমরা করতে ভালোবাসি এবং পৃথিবী আমাদের কাছে যে কাজগুলো চায় সেগুলোর সংমিশ্রণে যে অংশটুকু তৈরি হয় সেটার নাম হচ্ছে মিশন। অন্যদিকে যে কাজগুলো আমরা ভালো পারি এবং যে কাজগুলো আমাদের উপার্জনও তৈরি করে দিতে পারে সেই কাজগুলোকে আমরা ইকিগাইয়ের ভাষায় বলি প্রফেশন। এবং ফাইনালি যে কাজগুলো পৃথিবীর দরকার এবং আমরা সেগুলোর বিনিময়ে উপার্জন করতে পারি সেই কাজগুলোকে ইকিগাইয়ের ভাষায় বলা হয়েছে ভকেশন। তাহলে আমরা চারটা জিনিস থেকে চারটা সংমিশ্রণ তৈরি করেছি, আর এই চারটা সংমিশ্রণ প্যাশন, মিশন, প্রফেশন এবং ভকেশন যেই জায়গায় এসে একত্রিত হয়েছে সেই অংশটুকুর নাম হচ্ছে ইকিগাই। এক কথায় বললে ইকিগাই হচ্ছে সেই সেন্টার জিনিসগুলো, যে কাজগুলো আপনি করতে ভালোবাসেন, যে কাজগুলো আপনি ভালো পারেন, যে কাজগুলো পৃথিবীর প্রয়োজনীয়তা মেটায় এবং যে কাজগুলো করার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন। আরো সংক্ষেপে বললে ইকিগাইয়ের সেন্টারটা হচ্ছে আপনার প্যাশন, আপনার মিশন, আপনার প্রফেশন এবং আপনার ভোকেশনের সংযোগস্থল। কেন আমরা ইকিগাই নিয়ে এত কথা বলছি? দেখুন, আমাদের ব্যস্ত জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যেই সমস্ত কাজ করতে ভালো লাগে সেই কাজগুলো কিন্তু আমরা সবসময় করতে পারি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেই কাজগুলো আমাদের প্রফেশনের অংশ নয়। আবার যে কাজগুলো আমরা উপার্জনের জন্য করি অনেক ক্ষেত্রে সেই কাজগুলো আমরা পছন্দ করি না, অর্থাৎ আমাদের প্রফেশনটাকে আমরা আইদার ভালোবাসি না অথবা সেই কাজগুলো করতে আমাদের ভালো লাগে না। এজন্য আমাদের ডে টু ডে কাজ, অফিসিয়াল কিংবা ব্যবসায় একসময় আমাদের একঘেয়েমি চলে আসে। আবার আমাদের সবারই অন্তর্গতভাবে পৃথিবীকে কিছু দিতে ইচ্ছা করে, এবং যখন আমরা সেটা করতে যাই অনেক ক্ষেত্রেই সেটা আমাদের ভকেশন কিংবা আমাদের প্রফেশনের সাথে মেলে না। এভাবে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের সারা দিনের যে ২৪ ঘন্টা সেটাকে আমরা বিচ্ছিন্নভাবে কিছুটা সময় আমার কি ভালো লাগে, কিছুটা সময় আমি কি ভালো পারি, কিছুটা সময় পৃথিবী আমার কাছে কি চায়, কিংবা কিছুটা সময়, অনেক ক্ষেত্রে অধিকাংশ সময় আমরা অর্থ উপার্জনের জন্য ব্যয় করি এবং আমাদের নিজেদের মধ্যে সারাদিন একটা ছোটাছুটি কাজ করে আমাদের মনের ভিতরে। এই অন্তর্দ্বন্দ্ব আমাদেরকে সুখী হওয়ার পথে বাধা দেয়। এই জায়গাটাতেই ইকিগাই মেইন রোল প্লে করে। আমরা যখন ওকিনাওয়া দ্বীপের মানুষজনের সম্পর্কে আরো একটু পরে জানতে পারবো, আমরা দেখব যে ছোটবেলা থেকেই তাদেরকে যে গড়ে তোলা হয়, তাদের সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেটার ভিতরে তারা ইকিগাইকে একদম সেন্টারে জায়গা তৈরি করে দিয়েছে, এবং এই সেন্টারে থাকবার কারণে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের লোকজন নিজের অজান্তেই ইকিগাইয়ের মধ্যেই নিজের জীবনটাকে কাটিয়ে দেন এবং তার একটা সুখী দীর্ঘ জীবন পার করেন। আপনাদের অনেকের মনে হতে পারে যে আমরা দীর্ঘ জীবনের কথা বলছি, শতবর্ষী মানুষের কথা বলছি, সেটার সাথে আসলে ইকিগাইয়ের সম্পর্ক কি? আমরা একটু পরেই সে ব্যাপারে আলাপ করব। তার আগে আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন রেখে যেতে চাই। অর্থাৎ এই যে আমরা একটু আগে বললাম যে আমাদের কোন কাজটা ভালো লাগে, কোন কাজটা ভালো পারি, পৃথিবী আমাদের কাছে কোন কাজটা চায় এবং আমরা উপার্জনের জন্য কোন কাজগুলো করি। এই ৪টা কাজের সংমিশ্রণ কি আপনাদের মধ্যে হয়? অথবা এই ৪টা কাজের সংমিশ্রণ করতে গিয়ে আপনারা যখন বিভ্রান্ত হয়ে যান তখনই আমাদের মধ্যে অস্থিরতা,
অশান্তি, বিভিন্ন রকমের স্ট্রেস অথবা ডিপ্রেশন ওগুলো আমাদের মধ্যে কাজ করতে শুরু করে। সো আপনারা যারা এই স্ট্রাগলটা বোধ করেন তারাও কমেন্টে লিখতে পারেন যে আপনাদের স্ট্রাগলটা কিরকম। মূলত আমাদের জীবনে ইকিগাই নেই জন্যই আমরা আসলে এত বেশি অসুখী। আজকের ডিসকাশনের শেষ পর্যায়ে আমরা ইকিগাই কিভাবে খুঁজে পাওয়া যায় সে ব্যাপারে খানিকটা আলোকপাত করব। এই পর্যায়ে এই বইয়ের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা ফ্লো, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই বইতে ফ্লো কনসেপ্টটা ধার করা হয়েছে আরেকটি বিখ্যাত বই থেকে যেটার নামও আসলে ফ্লো। বিখ্যাত জাপানি সাইকোলজিস্ট চিকজেন মিহাই তার 25 বছরের গবেষণার মধ্য দিয়ে ফ্লোর কনসেপ্টটি আমাদের সামনে এনেছেন। ফ্লো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। চিকজেন মিহাই তার কনসেপ্টে বলেছেন যে একজন মানুষ তার যে দক্ষতা সেই অনুসারে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, এবং যখন আমাদের দক্ষতা এবং চ্যালেঞ্জ একজন আরেকজনের জন্য পরিপূরক হয়ে যায় তখন আমরা সেই কাজটা করতে শুরু করি, অর্থাৎ দক্ষতার বিপরীতে সমান চ্যালেঞ্জওয়ালা কাজ। এর ফলে কি হয়, আমাদের দক্ষতা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সাথে সাথে আমরা একটু একটু করে বেশি চ্যালেঞ্জ নিতে শুরু করি, এবং এই যে দক্ষতা এবং চ্যালেঞ্জের মধ্যে যে একটা কম্বিনেশন তৈরি হয়, এই সময়টা যে কাটতে শুরু করে আমাদের মধ্যে, তখন আমরা সময়ের সেন্স ভুলে যাই। আপনারা ছোটবেলায় স্কুলে কিংবা পাড়ার মাঠে অনেক খেলেছেন নিশ্চয়ই। আমরা যখন বিকেলবেলা খেলতে যেতাম তখন আমি শিওর আমার মতো আপনাদেরও অনেকের বাবা মা খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়ে দিত যে মাগরিবের আজানের মধ্যে বাসায় চলে আসতে হবে। তো আমরা খেলতে চলে যেতাম ১-১.৫ ঘন্টার একটা খেলার সময়, এবং আমরা যখন খেলাটা শুরু করতাম এবং মনে হতো অল্প কয়েক ওভার খেলা হয়েছে বা অল্প সামান্য কিছুটা খেলতে পেরেছি, তার মধ্যেই মনে হতো মাগরিবের আজান দিয়ে দিয়েছে এবং আমরা খুব মন খারাপ করে বাসায় ফিরতাম। আমাদের মনে হতো মাঝখানে কিভাবে ২ ঘন্টা সময় চলে গেল। অ্যাকচুয়ালি চিকজেন মিহাইয়ের ভাষ্য অনুসারে আপনি খেলাটাকে এনজয় করছিলেন, এবং এই খেলার সময় আপনার যে স্কিল এবং খেলার যে চ্যালেঞ্জ, অর্থাৎ আপনি হয়তো ব্যাটিং করছেন কিংবা বোলিং করছেন এবং ফিল্ডিং করছেন, সেই যে কাজ করার দক্ষতা এবং আপনাকে আপনারই বিরুদ্ধ পক্ষ যখন বল করছে কিংবা ব্যাট দিয়ে জোরে বল হাঁকাচ্ছে, আপনি দৌড়ে গিয়ে বলটা কুড়োতে যাচ্ছেন কিংবা উইকেট কিপিং করছেন, এই যে আপনার দক্ষতার সাথে বিরুদ্ধ দলের যে চ্যালেঞ্জ, সেটা আপনি এত উপলব্ধি করতে শুরু করেন, এতই আনন্দ পেতে শুরু করেন যে আপনি ভুলেই যান যে মাঝখানে কখন ২ ঘন্টা সময় চলে গেছে। খেলা শেষে আমাদের মনে হয় কখন ২ ঘন্টা সময় চলে গেল। একই অভিজ্ঞতা হয় যখন আমরা আমাদের খুব ভালো বন্ধুদের সাথে সময় কাটাই। আমি নিশ্চিত আপনারা এরকম এক্সপেরিয়েন্স করেছেন যে আপনারা বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে গেছেন কিংবা ২ ঘন্টা সময় অতিবাহিত করছেন এবং গল্প শুরু করতে করতেই কেমন যেন সময়টা শেষ হয়ে গেল। একই অভিজ্ঞতা হয় যখন আমরা আমাদের প্রিয় কোনো লেখকের বই পড়ি কিংবা কোনো একটা ভালো সিনেমা দেখি, বা কর্মক্ষেত্রেও আমরা এমন কোনো কাজ পাই যে কাজটা আসলে আমরা পছন্দ করি এবং সেই কাজটা করবার যে চ্যালেঞ্জ সেটার সাথে আমার দক্ষতা ম্যাচ করে। এই যে সিচুয়েশন যেটাকে আমি এত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, সেটার নাম হচ্ছে ফ্লো। এবং ফ্লো স্টেজে পৌঁছে গেলে আমরা সময়ের রেফারেন্স হারিয়ে ফেলি। চলুন দেখা যাক ফ্লোর কনসেপ্ট অনুসারে আমাদের দক্ষতার সাথে চ্যালেঞ্জের বেশি কম হলে আসলে কি ঘটে। যখন আমাদের দক্ষতার বিপরীতে আমাদের চ্যালেঞ্জ অনেক ছোট হয়ে যায়, তখন সেই কাজটা করতে আমরা বোর হয়ে যাই, আমাদের বিরক্তি লাগে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি যে লেভেলের প্রবলেম সলভ করতে পারেন তার তুলনায় খুব সহজ প্রবলেম দিলে সেটা আপনার কাছে কিছুক্ষণের মধ্যেই বোরিং লেগে যায়, অর্থাৎ তখন আপনার ভালো বোধ করেন না। আবার আপনার স্কিলের তুলনায়, আপনার দক্ষতার তুলনায় আপনাকে যদি অনেক বেশি কঠিন প্রবলেম সলভ করতে দেওয়া হয়, তখন আমরা এক ধরনের অ্যাংজাইটি বা মানসিক অস্থিরতার মধ্যে ভুগি। এই উভয় ক্ষেত্রে বোরডেম হতে পারে অথবা অস্থিরতা বা অ্যাংজাইটি হতে পারে। এই উভয় ক্ষেত্রে আমাদের সময়ের গতি অটোমেটিক যেন কমে যায়। তখন মনে হয় এক একটা মিনিট এক এক বছরের মতো চলছে। আপনি অবশ্যই খেয়াল করেছেন, কারো জন্য আপনি যখন স্টেশনে বা এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকেন তখন মনে হয় সময় বুঝি কাটছে না। আপনি যখন পছন্দ করছেন না এরকম একজন মানুষের সাথে আপনাকে আধা ঘন্টা সময় কাটাতে বলা হয়, তখন আপনি বারবার ঘড়ি দেখেন এবং মনে হচ্ছে সময় কাটছে না। আপনি পছন্দ করছেন না এরকম কোন একটা মুভি বা বই বা পড়াশোনার মধ্যে আপনাকে রেখে দিলে আপনার কাছে মনে হচ্ছে যে ব্রেক কেন আসছে না, অথচ সময় কিন্তু তার নিয়মেই চলে। অর্থাৎ ফ্লোর কনসেপ্ট অনুসারে যখন আমাদের স্কিল বা দক্ষতার সাথে আমাদের
চ্যালেঞ্জটাকে ম্যাচ করানো হয় না, ঠিক তখনই আমাদের জীবনটা বোরিং হয়ে যায়, অথবা আমরা অ্যাংজাইটির মধ্যে ভুগি এবং সময় মনে হয় আর কাটতে চায় না। একটু দাঁড়ান, খেয়াল করেন আপনার জীবনটা আসলে কেমন। আপনার জীবনের যে কোনো একটা দিনের একটা র্যান্ডম সময়কে পিক করে নেন তো। আপনি কি বোর, অথবা আপনি কি অ্যাংশাস, আপনি কি অ্যাংজাইটির মধ্যে আছেন? যদি আপনি দেখেন যে আপনার জীবনের যে কোনো একটা দিনের যে কোনো একটা সময় অথবা একটা র্যান্ডম সময় আপনি আইদার অ্যাংজাইটির মধ্যে থাকেন অথবা আপনি বোর্ডেমের মধ্যে থাকেন, দুটার যে কোনো একটা হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে কি জানেন, আপনার জীবনটা সুন্দর কাটছে না। আপনার যে দক্ষতা, তার তুলনায় আইদার আপনাকে কেউ বেশি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, আপনি দক্ষতাটা ইমপ্রুভ করারই সুযোগ পাননি, অথবা আপনার যে দক্ষতা তার তুলনায় অনেক কম চ্যালেঞ্জের মধ্যে আপনাকে অপারেট করানো হচ্ছে। এর ফলে কি ঘটছে, আইদার আপনি বোর্ডেমের মধ্যে থাকছেন অথবা অ্যাংজাইটির মধ্যে থাকছেন, এবং এই দুটা জিনিসই আপনার শরীরের জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এই পরিস্থিতির মধ্যে আপনি দীর্ঘ সময় থাকার কারণে আপনার সময়ের সেন্সটা খুবই বিরক্তিকর লাগছে, আপনার সময়ের সেন্সটা খুব বিরক্তিকর লাগছে, এবং এক অর্থে জীবনটাই আপনার কাছে অনেক ভারী লাগছে। লাইফ কোচ হিসেবে আমি যখন কাজ করি, আমি অনেক মানুষের মধ্যে শুধু এই চ্যালেঞ্জ বা সমস্যাটাই দেখতে পাই। তারা বুঝতে পারেন না যে কেন তাদের জীবনটা তাদের কাছে ভারী হয়ে গেছে, কিন্তু তাদের অজান্তে তারা এমন কিছু কাজের মধ্যে ঢুকে পড়েছেন, সেটা ব্যক্তিগত কাজ, পারিবারিক, সামাজিক, অথবা আমাদের প্রফেশন রিলেটেড, অথবা তারা এমন কিছু মানুষের মধ্যে নিজেকে আটকে ফেলেছেন, এগেইন সেটা ব্যক্তিগত, পারিবারিক অথবা সমাজের মানুষ হতে পারেন, যারা উভয়ই কাজ এবং মানুষগুলো তাকে আইদার বোর করছে অথবা তাকে অ্যাংজাইটির মধ্যে ফেলে দিচ্ছে, এবং একটু একটু করে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। আজকে আমরা ফ্লো নিয়ে এর বেশি কিছু আলোচনা করব না। যেদিন আমরা ফ্লো বইটা নিয়ে আলাপ করব, ওই দিন আমরা ফ্লোর অনেক ভিতরে ঢুকে যাব। কেন ইকিগাইর সাথে ফ্লোর ডিসকাশন করা হয়েছে, বা লেখক কেন ইকিগাই বইয়ের মধ্যে ফ্লোকে এনে ফেলেছেন? আপনাদের মনে আছে আমরা একটু আগে ইকিগাই ডিসকাস করার সময় 4টা জিনিসের কথা বলছিলাম, প্যাশন, মিশন, প্রফেশন, ভোকেশন, এবং বলছিলাম এটার সেন্টারে হচ্ছে ইকিগাই। যখন আপনি ইকিগাইতে পৌঁছে যান, তখন অ্যাকচুয়ালি আপনি ফ্লোর মধ্যে চলে যান। আপনি এমন কিছু কাজ করতে শুরু করেন যে কাজগুলো আপনি ভালো পারেন, আপনার ভালো লাগে, পৃথিবী সেগুলো চায়, অর্থাৎ আপনার ভিতরে একটা ফুলফিলমেন্ট কাজ করে। আবার আপনি এই কাজগুলো করার মধ্যে দিয়ে অর্থ উপার্জন করতে পারেন। চিন্তা করে দেখেন, এমন একটা জীবন কি আপনি চান না? যে জীবনে আপনার প্রত্যেকটা মুহূর্ত সেই সমস্ত কাজ করে কাটছে, যেই কাজগুলো আপনার ভালো লাগে, আপনি ভালো পারেন, সেই কাজগুলো করার মধ্য দিয়ে আপনি পৃথিবী উপকৃত করছেন, এবং মজার ব্যাপার, আপনার ওয়ালেটে টাকাও আসছে। এবং এরকম কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মানসিকভাবে ক্লান্ত হবেন না। হ্যাঁ, আপনি শারীরিকভাবে ক্লান্ত হবেন এবং সেজন্য আপনি অবশ্যই বিশ্রাম নেবেন। কিন্তু এই কাজগুলো করার মধ্য দিয়ে আপনার মধ্যে কখনো ডিপ্রেশন আসবে না, কখনো আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে না, কখনো আপনার মধ্যে বোরডেম কাজ করবে না। আপনি শুধু এরকম কাজ করতেই চাইবেন, কারণ সব দিক থেকে আপনি লাভবান হচ্ছেন। এবং এরকম একটা কাজের মধ্যে যখন আপনি ডুবে যান, ইকিগাই যখন আপনি করতে থাকেন, তখন আপনি সময়ের সেন্স হারিয়ে ফেলেন। আপনার বয়স বাড়ছে, আপনি বৃদ্ধ হচ্ছেন, কিন্তু আপনার কিছুই মনে হবে না। কারণ আপনার শরীর সুস্থ এবং সে আপনাকে সাপোর্ট করছে, আপনি মেন্টালি স্ট্রং এবং আপনি ফিল করছেন আপনি কি পৃথিবীকে কিছু দিচ্ছেন। এবং এভাবেই ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মানুষরা একসময় আবিষ্কার করেন যে তারা পৃথিবীতে 100 বছর কাটিয়ে ফেলেছেন, কিন্তু তারপরও তাদের মধ্যে কোনো বোরডেম নেই, কোনো অ্যাংজাইটি নেই। চলুন আমরা ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মানুষদের আরো কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে দেখে নিই। এরকমই আরেকটা কনসেপ্ট হচ্ছে হারা হাচিবু। এটার এক্সাক্ট ইংরেজি বা বাংলা মিনিং কি আমি আসলে জানি না। মিনিং হচ্ছে 80% অফ ইউর বেলি ইজ ফুল, অর্থাৎ আপনার পেট 80% ভর্তি হয়েছে। অর্থাৎ আপনি যখন খেতে বসেন বা ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মানুষরা যখন খান, তারা পূর্ণ মাত্রায় পেট ভরে খান না। এখন 80% কিভাবে বোঝা যাবে? আসলে 80% বলে কিছু নেই। আপনি খেতে খেতে যখনই বোধ করবেন যে আর একটু খেলে বুঝি আমার পেট ভরে যাবে, সেই সময় আপনি খাবার টেবিল থেকে উঠে আসবেন। এই হচ্ছে হারা হাচিবু। তারা স্বাস্থ্য এবং শরীরকে ঠিক রাখার জন্য সবসময় এই টেকনিকটি ব্যবহার করেন। এবং আমাদের ধর্মে আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি খাবারের নিয়ম দেখি, সেখানেও কিন্তু পেটকে একটু খালি রেখেই খাবার টেবিল থেকে উঠে আসার কথা বলা হয়েছে। এটা আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী বিষয়। হারা হাচিবুর পাশাপাশি ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মানুষেরা সবসময় শারীরিক কাজের মধ্যে ব্যস্ত থাকেন। তারা কখনোই এক জায়গায় বসে থাকেন না। আবাল বৃদ্ধ বনিতা, সে যে বয়সের মানুষই হন না কেন,
তারা মূলত কৃষিকাজ করেন এবং প্রত্যেকের বাড়ির সামনে অন্তত ছোট বা মাঝারি রকমের একটা বাগান আছে এবং সেখানে তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কাজ করেন। এর পাশাপাশি তারা প্রচুর হাঁটাচলা করেন। ওকিনাওয়া দ্বীপপুঞ্জের লোকেরা নিজেদের ভিতর একটা দৃঢ় সামাজিক বন্ধন তৈরি করেছেন, যেটাকে তারা বলেন মোয়াই। অর্থাৎ এমন কিছু মানুষের মেলবন্ধন যেখানে গিয়ে তারা খুশি মনে নিজের দুর্বলতা বা সবলতার কথাগুলো বলতে পারেন এবং অন্যান্য মানুষরা কোনো জাজমেন্ট ছাড়াই তাদের কথাগুলো শোনেন, প্রয়োজনে সৎপরামর্শ দিতে পারেন। এই যে মোয়াই, এটা জাপানের একটা খুবই বিখ্যাত কনসেপ্ট এবং এই সামাজিক রীতিনীতি বা মেলবন্ধনের মধ্যে মানুষ প্রচন্ড পরিমাণ চাপমুক্ত থাকতে পারেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের সবচেয়ে ক্লোজ সার্কেলটা কেমন, যেখানে আপনারা সপ্তাহে হতে পারে, মাসে হতে পারে, কিংবা পরিবারের ভিতরেও হতে পারে, যেখানে প্রত্যেকদিন আপনারা আপনাদের নিজেদের মনের কথাগুলো খোলামেলা শেয়ার করেন, সেখানে কি আপনি জাজমেন্টের বাইরে থাকতে পারেন? নাকি বন্ধু বান্ধবদের মাঝে গেলে আমাকে বা আপনাকে সবসময় প্রমাণ করতে হয় যে আমরা যা ভাবছি তা ঠিক, এবং প্রত্যেকটা কথার বিপরীতে আমাদের নিজেদেরকে প্রমাণ করতে হয় যে আমার কথাটাই ঠিক? আমার সামান্য অভিজ্ঞতায় আমাদের সামাজিক ব্যবস্থায় আমি খুব একটা দেখি না যে আমরা মোয়াইয়ের মতো একটা খুব ভালো একটা ওপেন এনভায়রনমেন্ট খুঁজে পাই, যেখানে বন্ধুদের মধ্যে, পরিবারের মধ্যে, কলিগদের মধ্যে আমরা খুব খোলামেলা আমাদের দুর্বলতা কিংবা আমাদের সবলতার বিষয়গুলোকে শেয়ার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জাজমেন্টের মুখে পড়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হয় যে আমরা সঠিক এবং কেন সঠিক। খেয়াল করবেন, এই বিষয়টা কিন্তু সবসময় আমাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে রাখে এবং এই চাপমুক্ত হওয়ার জন্য আমরা আরো বেশি বেশি করে যুক্তিবাদী হয়ে উঠি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে মনস্তাত্ত্বিক ক্লিয়ারেন্স বা পরিচ্ছন্নতা সেটা আমরা হারিয়ে ফেলি। ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মানুষরা সারা জীবন শেখার চর্চা করেন এবং তারা অন্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এর পাশাপাশি আমরা পুরনো কথাটা আরেকবার বলবো, তারা ইকিগাইয়ের চর্চা করেন। আর ইকিগাইয়ের চর্চা করার কারণে তারা সবসময় চাপমুক্ত থাকেন এবং হাসি খুশি থাকেন। আমরা এই ইকিগাই বইটির আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু বইটাকে আমাদের আলোচনার সবচেয়ে বড় বিষয় থাকে এখান থেকে কোন জিনিসটা আমরা আমাদের জীবনে নিয়ে যেতে পারি, আমরাও ইকিগাইয়ের চর্চাটা আমাদের জীবনে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকে আজকে থেকে খুব সচেতনভাবে চিন্তা করতে শুরু করতে হবে যে আমার জীবনের আজকের দিনের অভিজ্ঞতা পর্যন্ত আমি যে জায়গায় এসে পৌঁছেছি, 4টা প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি কোন কাজগুলো করতে ভালোবাসি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোন কাজগুলো আমি ভালো পারি, বা আমার দক্ষতা এবং স্কিল এবং আমার ট্যালেন্টকে মিলিয়ে আমি এখন পর্যন্ত কোন কাজগুলো ভালো করতে পারি? পাশাপাশি আমার প্রকৃতি, সমাজ, পৃথিবী, দেশ সবাইকে দেয়ার জন্য আমার কাছে কি কি আছে? এবং সর্বোপরি যেহেতু আমাকে জীবনে বেঁচে থাকতে হবে, সমাজ সংসারে অর্থনীতির মধ্য দিয়ে আমাকে চলতে হবে, কোন কাজগুলো করার মধ্য দিয়ে আমি অর্থ উপার্জন করতে পারি? এই 4টা প্রশ্নের উত্তর আপনি আসলে তাৎক্ষণিকভাবে পাবেন না। কারণ অনেকদিন হয়তো আপনি নিজের সাথে ঠিকমতো কথা বলেননি এবং অবশ্যই আপনি এই প্রশ্নের উত্তর খুঁজতে অন্য কারো সাহায্য নেবেন না। এই প্রশ্নের উত্তর আপনাকেই খুঁজে বের করতে হবে এবং সেজন্য আপনাকে নিজের সাথে নিজেকে সময় দেয়া শুরু করতে হবে। এক কথায় বললে, আপনি যদি আপনার ইকিগাই খুঁজে পেতে চান, তাহলে আপনাকে আজকে থেকে নিজের সাথে নিজের অন্তত 30 মিনিট করে সময় দিতে হবে। যে সময়টা আপনি একা বসে 1 কাপ চা নিতে পারেন অথবা লেবু শরবত নিয়ে বসতে পারেন একটা নিরিবিলি জায়গায় এবং শুধু এই 4টা প্রশ্নের উত্তর আপনি খুঁজতে শুরু করবেন। আমি কোন কাজটা পছন্দ করি, কোন কাজটা ভালো পারি, অন্যদেরকে দেওয়ার জন্য আমার কাছে কি আছে এবং আমি কোন কাজটা করে অর্থ উপার্জন করতে পারি। এই কাজগুলো বের করবার পাশাপাশি আস্তে আস্তে আপনি এগুলোকে একটা সেন্টারের দিকে ঠেলতে শুরু করবেন। অর্থাৎ 4টা ফোর্স যদি 4 জায়গায় থাকে এবং আমি যদি সবগুলোকে চাপিয়ে চাপিয়ে একটা জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে এটা একটা কোন সেন্টারে এসে পৌঁছাতে পারে, যেখানে এসে আপনি সেই আল্টিমেট ইকিগাই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন যে আমি কোন কাজটা ভালো পারি এবং এটাই আবার আমার করতে ভালো লাগে এবং এটাই আমি অন্যের জন্য করতে চাই এবং ইন্টারেস্টিংলি এটার জন্য আমি পেমেন্ট পেতে পারবো। আজকে থেকে 50-60 বছর আগে হলে আমি হয়তো বলতাম ইকিগাই খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আজকের ইন্টারনেট এবং টেকনোলজির যুগে আমি খুবই আনন্দের সাথে আপনাদেরকে বলতে চাই, এই 4টা প্রশ্নের উত্তর মেলানো সবচেয়ে সহজ সময় চলে এসেছে। কারণ আপনি খুব দ্রুত নিজের স্কিল ইমপ্রুভ করে ফেলতে পারবেন। কাজেই আপনার ভালো লাগা
এবং ভালো করাকে আপনি মিলিয়ে ফেলতে পারবেন। আমি জানি আপনার মধ্যে প্রচন্ড পরিমাণ অন্য মানুষকে, সে পরিবার হতে পারে, দেশ হতে পারে, সমাজ হতে পারে, তাকে দেয়ার জন্য অনেক কিছু আপনার মধ্যে লুকিয়ে আছে। সেটা আপনি আধা ঘন্টা নিয়ে ভাবলেই বের করে ফেলতে পারবেন। এবং সর্বশেষত ইন্টারনেট এবং প্রযুক্তির কল্যাণে দেশে এবং বিদেশে আপনার ভোকেশন বা আপনার ইনকাম করার রাস্তা ওপেন হয়ে গেছে। কাজেই আপনি যেকোনো কিছুর মাধ্যমে প্লাস উদ্যোক্তা হয়ে কিংবা চাকরি-বাকরির মাধ্যমেও আপনি ভোকেশনটা ম্যানেজ করে ফেলতে পারবেন। কিন্তু কোথাও কম্প্রোমাইজ করবেন না। আপনি যদি ৪ টা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোনো একটা জায়গায় ১ টাকে বেশি ওয়েটেজ দিয়ে দেন এবং ২ টাকে বেশি ওয়েটেজ দিয়ে দেন এবং আপনি যদি একটা রং কনক্লুশন এ পৌঁছান, তাহলে বিশ্বাস করেন আপনার জীবনে সেই বোরডেম আর এই অ্যাংজাইটি আপনার জীবন থেকে যাবে না। এবং আপনি যেমনই থাকুন না কেন, আপনার মনের মধ্যে অস্থিরতা কাজ করবে এবং আপনার সময় ঘড়ির কাঁটা আপনার এগুতে চাইবে না। আপনার কাছে মনে হবে আমি জীবনটা ভারী একটা জীবনকে পার করছি। ইকিগাই বইয়ের মূল মন্ত্র হচ্ছে জীবনকে হালকা করে ফেলা। জীবন হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটা অন্যরকম নিয়ামত আমাদের কাছে। এই জীবনটা আমাদের কাছে ভারী হতে পারে না। আপনাকে যদি আপনার মা-বাবা, ভাই-বোন কিংবা বন্ধু-বান্ধবরা একটা গিফট দেয়, সেই গিফটটা কখনো আপনার কাছে ভারী হতে পারে? সত্যি, সত্যি ভারী হলেও সেটা আপনি অনেক আনন্দের সাথেই তো বহন করবেন, তাই না? সৃষ্টিকর্তার দেয়া জীবনটা আমাদের কাছে অনেক উপকারী, অনেক মূল্যবান এবং আমরা এটাকে আমানত হিসেবে সবচেয়ে সেরা ব্যবহার করতে চাই। এবং সৃষ্টিকর্তার দেওয়া এই মূল্যবান উপহারটা একটা এত বড় আমানত, এটাকে আমরা অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করতে চাই। আর সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের জীবনের ইকিগাই খুঁজে বের করতে হবে, যেন আমরা আনন্দের সাথে একটা পরিপূর্ণ জীবন ধারণ করতে পারি এবং আনন্দ চিত্তে পরিপূর্ণ মনে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা খুব সহজেই আপনাদের জীবনের ইকিগাই খুঁজে পান। আপনারাও আমাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যায়ে আমরা আমাদের বৈঠকের পর্ব শেষ করছি। আগামী পর্বে আপনারা কোন বই সম্পর্কে জানতে চান আমাদেরকে জানাবেন। তাছাড়া এই পর্ব আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। খুব শিগগির আগামী সপ্তাহে আপনাদের সাথে আরেকটা বই নিয়ে বৈঠকে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা যেখানে আছেন অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ১ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।